সলিউশন চ্যাপ্টারে দ্বিতীয় পিরিয়ডে হেনরি ল নিয়ে পড়াবো। প্রথমের ক্লাসে তরলে কঠিনের দ্রবণ নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে তরলে গ্যাসের দ্রবণ এবং কঠিনের দ্রবণ নিয়ে আলোচনা করব। তরলে গ্যাসের দ্রবণে তরল হলো দ্রাবক, গ্যাস হলো দ্রাবক। এদের দুজনের মিশ্রণে যে দ্রবণ প্রস্তুত হয় তার আলোচনা হবে। এক্ষেত্রে আলোচনার মূল বিষয়টা যার আশেপাশে ঘিরবে সেটা হলো দাব্যতা। দাব্যতা কাকে বলে? স্থির উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে যে পরিমাণ দ্রাব পদার্থ দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করে তাকে ওই উষ্ণতায় ওই দ্রাবের দাব্যতা বলা হয়। এখানে উষ্ণতা হলো স্থির এবং তরল দ্রাবকে গ্যাস দ্রাব দ্রবীভূত হচ্ছে। নির্দিষ্ট পরিমাণ তরল দ্রাবক ধরা হলো W1। এখানে 1 দ্বারা যে কোনো দ্রাবককে ডিফাইন করা হয় এবং 2 সংখ্যা দ্বারা যে কোনো দ্রাবকে ডিফাইন করা হয়। এই চ্যাপ্টারে এটা নিয়ম। এখানে তাহলে W1 নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে যত পরিমাণ গ্যাস দ্রবীভূত হচ্ছে সেটাই হলো ওই গ্যাসের ওই উষ্ণতার তরলে দাব্যতা। দাব্যতার সংজ্ঞাটা তাহলে কাছ থেকে দেখলে যেটা দাঁড়ায়, স্থির উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ কোনো দ্রাবকে সর্বাধিক যে পরিমাণ দ্রাব দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে তাকে ওই উষ্ণতায় ওই পরিমাণ নির্দিষ্ট দ্রাবকে দ্রাব পদার্থটির দাব্যতা বলা হয়। তরলে গ্যাসের দ্রবণ তাহলে কী প্রকারে হয় এটা বুঝতে গেলে আমরা দুটো চিত্র অঙ্কন করব। কালো ডটগুলি দ্বারা গ্যাস এর অণু এবং লাল ডটগুলি দ্বারা তরলের অণু আমরা চিহ্নিত করলাম। একদম প্রথম অবস্থায় গ্যাসীয় অণুগুলোই তরলের ভেতরে দ্রবীভূত হওয়ার হারটা তরল থেকে বেরিয়ে যাওয়ার হার অপেক্ষায় অনেক বেশি হয়। অর্থাৎ দ্রবীভবনের হার তরল দশা ত্যাগ করে গ্যাসীয় দশায় গমনের হার অপেক্ষায় অনেকটা বেশি হয়। কিছুক্ষণ পর দেখা যায় এই হারটা, দ্রবীভবনের হারটা ধীরে ধীরে কমতে থাকে এবং দশা থেকে তরল দশা থেকে গ্যাসীয় দশায় গমনের হারটা বাড়তে থাকে এবং একটা নির্দিষ্ট সময় পর এই দুটো পরস্পর বিপরীতমুখী প্রক্রিয়ার হার কিন্তু সমান হয়ে যায়। সেটাকে বলা হচ্ছে সাম্যাবস্থা। তাহলে এই উপর থেকে নিচে নামার প্রক্রিয়াটা আর নিচে থেকে ওপরে ওঠার প্রক্রিয়াটা এই দুটো একটা সময় সমান হারে হয়। সেই অবস্থাটাকে বলা হচ্ছে সাম্যাবস্থা। এই সাম্যাবস্থায় দুটো পরস্পর বিপরীতমুখী প্রক্রিয়া কিন্তু সমান হয়ে যায়, অর্থাৎ সাম্যাবস্থা বিরাজ করছে। ঠিক এই সময় যে পরিমাণ গ্যাসীয় দ্রাব তরল দ্রাবকে দ্রবীভূত থাকছে সেইটাকেই বলা হচ্ছে তার দাব্যতা। কারণ এই সাম্যাবস্থা অ্যাটেন্ড না করা পর্যন্ত দাব্যতা কিন্তু অ্যাচিভ হয় না। এবং এই দাব্যতাকে আমরা আরও 2 প্রকার নামে জানি। একটা হচ্ছে দাব্যতা গুণাঙ্ক, যেটাকে বলা হচ্ছে সলিবিলিটি কোএফিসিয়েন্ট, আর একটা হচ্ছে অবশোষণ গুণাঙ্ক বা অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট। তাহলে মোটামুটি এই 3টে নামে ইহা পরিচিত। দাব্যতা ছাড়াও আরও বাকি 2টি নামে এদেরকে আমরা চিনি। এবার আমরা সলিবিলিটি কোএফিসিয়েন্ট এবং অ্যাবজর্পশন কোএফিসিয়েন্টের সংজ্ঞা আলাদা আলাদাভাবে জানব। সলিবিলিটি কোএফিসিয়েন্ট হলো পরীক্ষাকালীন উষ্ণতা এবং চাপে একক আয়তন দ্রাবকে যত আয়তন দ্রাব দ্রবীভূত হয় তাহাকেই বলা হচ্ছে ওই পরীক্ষাকালীন উষ্ণতায় ও চাপে ওই দ্রাবের সলিবিলিটি কোএফিসিয়েন্ট। এক্ষেত্রে মনে রাখতে হবে দ্রাব এবং দ্রাবক দুজনে মিলে অবশ্যই সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করবে। সম্পৃক্ত দ্রবণ যতক্ষণ না প্রস্তুত হচ্ছে ততক্ষণ পর্যন্ত দ্রাব কিন্তু দ্রবীভূত হতেই থাকবে এবং সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত হয়ে যাওয়ার পর যে আয়তন দ্রাব দ্রবীভূত হয়েছে এখানে সেটাকেই বলা হচ্ছে ওই পরীক্ষাকালীন উষ্ণতায় ও চাপে ওই দ্রাবকে দাব্যতা বা সলিবিলিটি কোএফিসিয়েন্ট। তাহলে দাব্যতা গুণাঙ্ক কাকে বলে?
পরীক্ষাকালীন উষ্ণতর চাপে একক আয়তন কোনো তরল দ্রাবকে যত আয়তনের কোনো গ্যাস দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে তাকে ওই উষ্ণতর চাপে উক্ত গ্যাসের দাব্যতা গুণাঙ্ক বলে। অ্যাবসর্পশন কোএফিসিয়েন্ট কি? পরীক্ষাকালীন উষ্ণতায় কিন্তু প্রেসার সর্বদা হবে 1 অ্যাটমসফিয়ার। পরীক্ষাকালীন টেম্পারেচারে এবং প্রেসার হবে 1 অ্যাটমসফিয়ারে একক আয়তন দ্রাবকে ঠিক যত পরিমাণ কি গ্যাসীয় দ্রবীভূত হচ্ছে তাকে এসটিপিতে যদি নিয়ে যাওয়া হয় তার যা আয়তন হবে সেই আয়তন যে দখল করছে তাকে ওই পরীক্ষাধীন উষ্ণতায় চাপকে উক্ত গ্যাসের অ্যাবসর্পশন কোএফিসিয়েন্ট বলা হচ্ছে। তাহলে এখানে মনে রাখতে হবে যে পরিমাণ গ্যাস দ্রবীভূত হচ্ছে তাকে আবার এসটিপিতে তা কনভার্ট করে তার যা আয়তন হচ্ছে সেইটাই হচ্ছে ওই গ্যাসীয় দ্রাবের অ্যাবসর্পশন কোএফিসিয়েন্ট। যদি দেখা যায় তাহলে অবশোষণ গুণাঙ্ক কি? পরীক্ষাকালীন উষ্ণতায়ও 1 অ্যাটমসফেরিক চাপে এক আয়তন কোনো তরল দ্রাবকে যত পরিমাণ কোনো গ্যাস দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করে এসটিপিতে সেই পরিমাণ গ্যাস যে আয়তন দখল করে তাকে ওই পরীক্ষাকালীন উষ্ণতায় চাপে ওই তরলে উক্ত গ্যাসের অবশোষণ গুণাঙ্ক বলে। তাহলে দাব্যতা গুণফল এবং অবশোষণ গুণাঙ্কের পার্থক্য কি? পরীক্ষাকালীন চাপে কিন্তু এখানে কিন্তু চাপ 1 অ্যাটমসফিয়ার সর্বদা। যে আয়তন দখল করে তাকে বলা হচ্ছে দাব্যতা গুণাঙ্ক, কিন্তু যে আয়তন না যে পরিমাণ গ্যাস তাকে এসটিপিতে নিয়ে গেলে যে আয়তন পাবো সেটাই হচ্ছে তার অবশোষণ গুণাঙ্ক। এবার আমরা তরলে গ্যাসের দাব্যতায় কি কি প্রভাবক কিভাবে প্রভাবিত করে সেটা জানবো। এখানে মূলত 3টি প্রভাবক আছে। একটা হলো দ্রাবকের প্রকৃতি, 2 নম্বর হলো উষ্ণতা এবং 3 নম্বর হলো চাপ। দ্রাবকের প্রকৃতি নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। দ্রবীভবনের মাত্রা বেশি হবে যদি গ্যাস ও তরল অণুর মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বলের মান বেশি হয়, অর্থাৎ নিচে লিকুইড যে রয়েছে আর ওপরে যে গ্যাস রয়েছে এদের দুটো অণুর ভেতরে যদি আকর্ষণ বল বেশি হয় তাহলেই কিন্তু দ্রবীভবনের মাত্রা সর্বদা বেশি হবে। আমরা গ্যাসের সূত্র থেকে দেখেছি যে গ্যাসীয় অণুগুলো তাদের ভেতরে কিছু কিছুর ক্ষেত্রে আন্তরাণবিক আকর্ষণ বল বেশি হয়, কিছু কিছুর ক্ষেত্রে কম হয়। তারা কিন্তু এই দ্রাবকায়নে কীরমভাবে প্রভাবিত হয় সেটা নিয়ে আলোচনা করব। আন্তরাণবিক আকর্ষণের বলের মান কিছু কিছু গ্যাসের ক্ষেত্রে কম হয়, তারা খুব সহজেই তরলে পরিণত করা যায়। তাদের ক্ষেত্রে দ্রবীভবনের মাত্রা কিন্তু কম হবে, কারণ আকর্ষণ বলের মাত্রা কিন্তু কম। এর উদাহরণগুলো হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এবং হিলিয়াম গ্যাস। আবার দেখা যায় কতগুলি গ্যাসের আন্তরাণবিক আকর্ষণ বলের মান বেশি, তাদের খুব সহজে তরলে পরিণত করা যায় না, তাদের ক্ষেত্রে দ্রবীভবনের মাত্রা কিন্তু বেশি হয়। তাদের কি কি উদাহরণ আছে? তাদের মধ্যে উদাহরণ আছে সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, ইহারা। এছাড়া আরও কিছু কিছু উদাহরণ আছে, যেমন কোনো গ্যাস আছে তারা কিন্তু তরলে প্রচুর পরিমাণে দ্রবীভূত হয়, যেমন অ্যামোনিয়া হাইড্রোজেন বন্ধন দ্বারা জলে প্রচুর পরিমাণে দ্রবীভূত হয়। এই হচ্ছে একটা। আর ডি নম্বরে রয়েছে কিছু কিছু গ্যাস রয়েছে তারা, যেমন HCl, এরা জলীয় দ্রবণে বা তরলে গিয়ে তারা আয়নে ভেঙে যায়, তাহলে তাদের ক্ষেত্রেও কিন্তু দাব্যতা অনেক বেশি হয়, দ্রবীভবনের মাত্রাও তাদের ক্ষেত্রে অনেক বেশি হয়। এই দুটো কেস এক্সেপশন, আর এই দুটো গ্যাসের ধর্ম থেকে আমরা জানতে পারছি। ইহাদেরকে সহজে তরলে পরিণত করা যায় না। এরপরে আমরা আলোচনা করব উষ্ণতা প্রভাবক কীরকমভাবে দ্রাব্যতার ওপর প্রভাব বিস্তার করে। আমরা যদি বিক্রিয়াটার কথা আলোচনা করি, সেটা কি? সেটা হলো গ্যাস তরল দ্রাবকের ভেতর দ্রবীভূত গ্যাসের সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করছে এবং কিছু পরিমাণ তাপ সৃষ্টি হচ্ছে। এটা একটা তাপদায়ী বিক্রিয়া। যদি লা স্যাটেলিয়ার নীতি আমরা এতে প্রয়োগ করি তাহলে আমরা দেখব ফরওয়ার্ড রিয়াকশান তাপদায়ী আর ব্যাকওয়ার্ড রিয়াকশান তাপ শোষক।
অর্থাৎ যদি তাপ দেয়া হয় এই বিক্রিয়াতে, তাহলে তাপ প্রয়োগ করলে কি হবে, বা তাপ বৃদ্ধি করলে, প্রয়োগ বা বৃদ্ধি করলে, তাপ বা উষ্ণতা বৃদ্ধি করলে কি হবে, ব্যাকওয়ার্ড রিয়াকশানটা বেশি পরিমাণে হবে। ব্যাকওয়ার্ড রিয়াকশান বেশি পরিমাণে হওয়া মানে কি, দ্রবণ থেকে গ্যাস কিন্তু বেরিয়ে চলে আসবে। সেটা আমরা দেখেছি কীরকম, যদি বাইরে থেকে উষ্ণতা প্রয়োগ করা হয় তাহলে দ্রবণের ভেতরে দ্রবীভূত গ্যাস কিন্তু তরলের ভেতর থেকে বেরিয়ে যেতে থাকে, অর্থাৎ দাব্যতা কিন্তু হ্রাস পায় উষ্ণতা বৃদ্ধির ফলে। এরপরে তৃতীয় প্রভাবক হলো চাপ। চাপের প্রভাব, নির্দিষ্ট উষ্ণতায় যদি চাপ বৃদ্ধি করা হয় দাব্যতা কী হবে, দাব্যতা কিন্তু বাড়বে। আমরা কোথায় দেখেছি, লেমনেডের বোতল, লেমনেডের বোতলের ক্ষেত্রে আমরা দেখেছি যে চাপ বৃদ্ধি করে বোতলের ভেতরে কিন্তু বহু পরিমাণ গ্যাস দ্রবীভূত করে দেওয়া হয়। আবার যদি চাপ রিল্যাক্স করে দেওয়া হয় তাহলে ভেতর থেকে কিন্তু দ্রবীভূত গ্যাস কিন্তু বেরিয়ে আসতে থাকে। এটা আমরা একটা চিত্রের সাহায্যে বোঝাবার চেষ্টা করব। এখানে একটা চিত্র দেখা যাচ্ছে যেখানে একটা পিস্টন আছে, ভেতরে তরল আছে, তরলের উপর গ্যাস রয়েছে। লাল চিহ্নিত দ্বারা তরলের অণুগুলো এবং কালো চিহ্নিত দ্বারা গ্যাসের অণুগুলো চিহ্নিত করা হয়েছে। ওপর থেকে পিস্টনটা চেপে দিয়ে চাপ বৃদ্ধি করা হচ্ছে। চাপ বৃদ্ধি করলে দেখা যাবে কি, গ্যাসের এখানে কি হবে, আয়তন ছোট হবে, অর্থাৎ গ্যাসের একক আয়তনে অণুর সংখ্যা বেড়ে যাবে। ফলে নির্দিষ্ট সময়ে আরও বেশি সংখ্যক অণু সংঘর্ষ করবে তরলের পৃষ্ঠতলের সঙ্গে, ফলে দ্রবীভূত হওয়ার হারও বেড়ে যাবে। অর্থাৎ চাপ বৃদ্ধি করলে তরলে গ্যাসের দ্রবীভূত হওয়ার পরিমাণ অর্থাৎ দাব্যতা বৃদ্ধি পাবে। আমরা এর উদাহরণ দেখে নিয়েছি, বলেছি যে লেমনেডের বোতল আমরা দেখেছি চাপ বৃদ্ধি করলে তার ক্ষেত্রে দাব্যতা কিন্তু বেড়ে চলে। এই সংক্রান্ত চাপের প্রভাব সংক্রান্ত একটা হেনরির সূত্র আছে। উইলিয়াম হেনরি একটা সূত্র দিয়েছেন, সেই সূত্রটা নিয়ে এবার আমরা আলোচনা করব, কারণ এটা এই চ্যাপ্টারের একটা খুব ইম্পর্টেন্ট বিষয়। হেনরির সূত্রে স্থির উষ্ণতায় কোনো তরল দ্রাবকে কোনো গ্যাসের দাব্যতা দ্রবণের সঙ্গে সাম্যাবস্থায় থাকা উক্ত গ্যাসের চাপের সমানুপাতিক। ধরে নেওয়া হয় দাব্যতাকে আমরা গ্যাসের দাব্যতা, গ্যাসের তরলে দাব্যতা, সেজন্য দাব্যতাকে মোটামুটিভাবে ইকুইভ্যালেন্ট টু মোল ভগ্নাংশের সঙ্গে আমরা লিখতে পারি। যদি দেখা যায় যে দ্রাবের মূল ভগ্নাংশ এক্স হয়, তা কার সঙ্গে সমানুপাতিক, উক্ত গ্যাসের সাম্যাবস্থায় চাপের সঙ্গে সমানুপাতিক। আমরা যদি হেনরির সূত্রটা দেখি, স্থির উষ্ণতায় কোনো তরল দ্রাবকে কোনো গ্যাসের দাব্যতা দ্রবণের সঙ্গে সাম্যাবস্থায় থাকা উক্ত গ্যাসের চাপের সমানুপাতিক হয়। এটাই হচ্ছে হেনরির সূত্র, যেখানে এক্স হলো মূল ভগ্নাংশ যা দাব্যতার ইকুইভ্যালেন্ট, আর পি হলো উক্ত গ্যাসের সাম্যাবস্থায় চাপ। এবার চাপও তাহলে নিশ্চয়ই মূল ভগ্নাংশের সঙ্গে সমানুপাতিক। আমরা উল্টো করে লিখতে পারি পি সমানুপাতিক এক্স, অর্থাৎ পি ইজ ইকুয়াল টু কেএইচ ইন্টু এক্স। এই কেএইচ হলো হেনরির ধ্রুবক। এই কেএইচ এর একক কত হবে, কেএইচ ইজ ইকুয়াল টু পি বাই এক্স। এখানে এক্স এর কোনো ইউনিট নেই, তাই কেএইচ এর একক পি এর এককের সমান। তাহলে কেএইচ এর একক কত দাঁড়াচ্ছে, অ্যাটমসফেয়ার, টর বা বার। হেনরির সূত্র কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য? অতি দ্রবণীয় গ্যাসের ক্ষেত্রে ইহা প্রযোজ্য নয়। অতি দ্রবণীয় গ্যাসের ক্ষেত্রে তরলে বিয়োজিত হয়ে যাচ্ছে যদি গ্যাস বা সংযোজিত হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে ইহা প্রযোজ্য নয়। তরলে যদি যৌগ গঠন করে তাহলে তার ক্ষেত্রে প্রযোজ্য নয়, এবং চাপ যদি খুব বেশি হয়ে যায় বা উষ্ণতা যদি খুব কম থাকে তার ক্ষেত্রেও এই হেনরির সূত্র প্রযোজ্য নয়। হেনরির সূত্রের উপকারী দিক, সোডা ওয়াটারের ব্যাখ্যাটা আমরা হেনরির সূত্র থেকে করতে পারি। সোডা ওয়াটারে অতিরিক্ত চাপে কার্বন ডাইঅক্সাইডকে জলে দ্রবীভূত করে রাখা হয়। যেই বোতল খোলা হয় চাপ কমিয়ে দেওয়ার ফলে জলের ভেতরে দ্রবীভূত থাকা কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যায়, বুদবুদ আকারে বেরিয়ে যেতে থাকে। ডুবুরি সিলিন্ডারে আগে কি হতো, বায়ুকে খুব চাপ দিয়ে রেখে দেওয়া হতো,
ডুবুরিরা যখন সমুদ্রের তলায় যেত, অতিরিক্ত জলের চাপের ফলে তাদের শরীরের ভেতরে ওই বায়ু কী হতো, দ্রবীভূত হয়ে যেত রক্তরসের সঙ্গে বা রক্তের সঙ্গে। তার ভেতরে থাকা নাইট্রোজেন গ্যাসও দ্রবীভূত হয়ে থাকতো। এবার কোনোভাবে ডুবুরি যদি হঠাৎ করে ওপরে উঠে আসতো, তাহলে রক্তরস বা রক্তের ভেতরে দ্রবীভূত নাইট্রোজেন হঠাৎ করে বাইরে বেরিয়ে আসতো, শিরায় উপশিরায় চাপের সৃষ্টি হতো, এবং সেই চাপ হচ্ছে অত্যাধিক চাপ, যার ফলে ডুবুরি কিন্তু দেহ মানে ডুবুরি প্রাণহানির আশঙ্কা হতো, শরীরে প্রচণ্ড পরিমাণে ব্যথা অনুভব হতো। সেই জন্য বর্তমানে ডুবুরি পিঠে রাখা সিলিন্ডারের ভেতরে নাইট্রোজেন গ্যাস না রেখে তাতে রাখা হয় হিলিয়াম গ্যাস, কারণ নাইট্রোজেন গ্যাস আমাদের রক্তরসে অতিরিক্ত পরিমাণে দ্রাব্য। তাহলে হিলিয়াম গ্যাস তুলনামূলকভাবে কম দ্রাব্য, কম দ্রবীভূত হবে। তাহলে কম দ্রবীভূত হওয়ার ফলে যখন বাইরে বেরিয়ে আসবে ডুবুরি, তখন বেরিয়ে আসা ও শিরা উপশিরায় দ্রবীভূত গ্যাস রিল্যাপস হওয়ার বা বেরিয়ে আসার প্রবণতাও খানিকটা কমে যাবে। সেই জন্য প্রাণহানির আশঙ্কা অনেকটা কমে যায়। পর্বত আরোহীদের দেখা যাচ্ছে যে পর্বতের ওপরে আরোহণ করার সঙ্গে সঙ্গে তাহলে কী হবে, অক্সিজেনে রক্তরসে দ্রবীভূত হওয়ার পরিমাণ কমে যেতে থাকবে, অর্থাৎ রক্তে অক্সিজেনের কিন্তু ঘাটতি দেখা দেবে। তার ফলে বিভিন্ন অক্সিজেনের অভাবজনিত উপসর্গ দেখা যায়। এটা কিন্তু তাদের শরীরে কারণ থাকছে যে পর্বতের ওপরে আরোহণের ফলে অক্সিজেনের যে অংশচাপ সেটা কিন্তু কমে যাচ্ছে চারপাশ থেকে। ওই জন্য কিন্তু যেহেতু প্রপোর্শনাল টু পি চাপটা কমে যাওয়ার ফলে তাহলে কী হবে, মূল ভগ্নাংশ বা দাব্যতাও কমে যাচ্ছে। তাহলে রসে বা রক্তের ভেতরে অক্সিজেনের কিন্তু ঘাটতি দেখা যাচ্ছে। এটা কিন্তু ব্যাখ্যা করা যাচ্ছে এই হেনরির সূত্র থেকে। আজকে এখান পর্যন্তই। আর আরেকটু রয়েছে কঠিনে কঠিনে দ্রবণের ক্ষেত্রে। মোটামুটি কঠিনে কঠিনে দ্রবণকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রতিস্থাপিত কঠিন দ্রবণ, আর একটা হলো ইন্টারস্টিশিয়াল কঠিন দ্রবণ, যেটা আমরা সলিডে পড়ে এসেছি। সেখানেই আমরা দেখেছি SOLID, সলিডে পড়ে এসেছি। সেখানে কি ছিল, প্রতিস্থাপিত কঠিন দ্রবণ সেটা কি পিতল ছিল, আর আরেকটা ইন্টারস্টিশিয়াল যেটা ছিল সেটা ছিল স্টিল ছিল। এই দুটো উদাহরণই আমাদের এখানে পড়া। পরবর্তী ক্লাসে তোমাদের বাষ্পচাপ নিয়ে আলোচনা করব। আজকে এখান পর্যন্তই।